হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এবিজি অ্যানালাইসিস, যেখান থেকে এই এবিজি অ্যানালাইসিস এই পার্টটি থেকে প্রতি বছর কোনো না কোনো একটা বা দুটো কোশ্চেন থেকেই থাকে নার্সিংয়ের সমস্ত পরীক্ষায়। তো আজকে এই এবিজি অ্যানালাইসিসটা পুরোটা দেখাবো তোমাদেরকে, যে কিভাবে পড়তে হয়, এবিজি অ্যানালাইসিসের নর্মাল ভ্যালু কী কী এবং কীভাবে একটা রিডিং করতে লাগে, সেই সমস্ত ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি পুরো বাংলা ইংলিশ দুটো মিক্স করেই বলবো যাতে বোঝার সুবিধার্থে। তো এখানে শুরু করছি এবিজি অ্যানালাইসিস। এবিজি অ্যানালাইসিসটা কী? এবিজি অ্যানালাইসিস যাকে বলা হয় আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এটি হলো আর্টারি বা ধমনির রক্ত পরীক্ষার একটি বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে রোগীর শরীরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ, এই পিএইচ দিয়ে যেটা আমরা বুঝি ক্ষার বা অম্ল বা যেটাকে অ্যাসিডোসিস অ্যালকালোসিসও বলে, এর ভারসাম্য পরিমাপ করা হয়। এই পদ্ধতি হলো এবিজি অ্যানালাইসিস বা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আইসিইউ বা জরুরি বিভাগে চিকিৎসাধীন গুরুতর রোগীদের লাংস ও কিডনির কার্যকারিতা পরীক্ষা করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস। আচ্ছা, এটা নিচে সহজ বাংলা ভাষায় এবিজি অ্যানালাইসিসের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেমন নর্মাল ভ্যালুস কী কী, স্টেপস এবং ইন্টারপ্রিটেশন দেওয়া হলো। মানে কীভাবে, মানে একটা এবিজি অ্যানালাইসিস রিপোর্ট ইন্টারপ্রেট করার জন্য যে সমস্ত বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত নর্মাল ভ্যালুসগুলো আমাদেরকে জানতে হবে, আর এটার 3টে স্টেপ আছে, সেই স্টেপগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবিজি অ্যানালাইজ করার জন্য প্রথমত আমাদের এবিজির প্রধান 5টি যে উপাদান, সেই প্রধান 5টি উপাদানের স্বাভাবিক মাত্রা বা যাকে বলছে নর্মাল ভ্যালুস, সেই নর্মাল ভ্যালুসগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো নিচে কিছু এই নর্মাল ভ্যালুসগুলো দেওয়া হলো, সেগুলো কী কী আমরা একবার দেখে নিই। সবার প্রথমে আমাদের এই নর্মাল ভ্যালুগুলো জানতেই হবে, কারণ এই নর্মাল ভ্যালু যদি আমরা না জানতে পারি তাহলে একটা এবিজি সেটা অ্যাবনর্মাল কিনা বা সেখানে কোন অ্যাবনর্মালিটিসটা হচ্ছে সেটা আমরা কিছুই বুঝতে পারবো না। তাই আমাদেরকে প্রথমত এটা নর্মাল ভ্যালুগুলো জানতে হবে। তো 1 নম্বরে পিএইচ, সর্বপ্রথম আমাদেরকে পিএইচের লেভেলটাকে দেখতে হবে। পিএইচের নর্মাল লেভেল যেটা 7.35 থেকে 7.45। এই পিএইচ দেখেই আমরা বুঝতে পারবো যে কন্ডিশন অ্যাসিডোসিস হচ্ছে নাকি অ্যালকালোসিস হচ্ছে। তো কোন ক্ষেত্রে অ্যাসিডোসিস হয় এবং কোন সিচুয়েশন হলে অ্যালকালোসিস হয়, সেই বিষয়টা আমরা নিচে আলোচনা করব। তো প্রথমত পিএইচের নর্মাল ভ্যালু মনে রাখতে হবে, সেটা কত? 7.35 থেকে 7.45। তো 2 নম্বরে দেখো PaCO2, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এটার নর্মাল ভ্যালু 35 থেকে 45 mmHg। এই PaCO2 এটার দিয়ে আমরা বুঝতে পারবো যে ফুসফুসের কার্যকারিতা, অর্থাৎ লাংসের অ্যাক্টিভিটিস আমরা সেটা বুঝতে পারবো এই PaCO2, অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এই মাত্রাটা দেখে। তো এটা নর্মাল ভ্যালু কত? 35 থেকে 45। 3 নম্বর SCO3, বাইকার্বনেট, এটা নর্মাল ভ্যালু 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তো এই SCO3 এই ভ্যালুটা দেখে আমরা বুঝতে পারবো যে কিডনির অ্যাক্টিভিটিস বা মেটাবলিজম। 4 নম্বর PaO2 হতো, তো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, তো সেই অক্সিজেন লেভেল কত আছে সেটাও দেখতে হবে। সেটা নর্মাল ভ্যালু কত? 80 থেকে 100 mmHg। তারপর হচ্ছে SpO2 দেখতে হবে। স্যাচুরেশন 95 থেকে 100%, যেটা এটা হচ্ছে নর্মাল। তো আমাদের এই যে টোটাল 5টা ভ্যালু, এই নর্মাল 5টা ভ্যালু আমাদেরকে জানতেই হবে। মানে বিশেষ করে পিএইচ, PaCO2 এবং SCO3, টোটাল এবিজি অ্যানালাইসিস এই 3টে ক্যাটাগরি বা 3টে ক্রাইটেরিয়ার ওপরই ডিপেন্ড করে আছে। তাই নর্মাল ভ্যালুগুলো আমাদেরকে প্রথমত জানতে হবে। নর্মাল ভ্যালু মাথায় রেখে তবেই আমরা একটা এবিজি রিপোর্ট অ্যানালাইজ করতে পারবো বা ইন্টারপ্রেট করতে পারবো। তাই নর্মাল ভ্যালুগুলো প্রথমত মাথায় রাখতে হবে। তো নেক্সট আসি, ওই যে এবিজি ইন্টারপ্রিটেশনের সহজ 3টি ধাপ। আমরা 3টি ধাপে ভাগ করেছি, যে একটা এবিজি রিপোর্ট ইন্টারপ্রেট করার জন্য স্টেপ বাই স্টেপ আমরা কিছু ভাগ করেছি। তো ফার্স্ট অফ অল, প্রথমত আমাদের যেই জিনিসটাকে দেখতে হবে, প্রথমত দেখতে হবে পিএইচ পরীক্ষা করুন। মানে একটা রিপোর্ট যখন আমাদের হাতে আসবে, সেই রিপোর্টে তো অনেক কিছুই থাকবে।
পিএইচ থাকবে, PaCO2 থাকবে, SiO3 থাকবে। তো সবার প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে পিএইচ কত আছে সেটা দেখতে হবে। পিএইচ যদি লেস দেন 7.35 হয়, মানে যদি নর্মাল ভ্যালু কত জানি যে নর্মাল ভ্যালু জানি 7.35 থেকে 7.45, যদি এই পিএইচের লেভেলটা 7.35-এর নিচে হয়, লেস দেন হয়, তাহলে সেই ক্ষেত্রে কি কন্ডিশন হবে না অ্যাসিডোসিস হবে। আবার পিএইচ যখন গ্রেটার দেন 7.45, অর্থাৎ যখন 7.45-এর থেকে যখন বেশি হবে তখন সেই ক্ষেত্রে অ্যালকোহলিসিস কন্ডিশন হবে। মানে দুটো কন্ডিশন কিন্তু পেয়ে গেলাম, একটা বললাম অ্যাসিডোসিস আর একটা পাচ্ছি অ্যালকালোসিস। তো এই দুটো কন্ডিশন কখন হচ্ছে, যখন পিএইচ কম হচ্ছে তখন সেটা হচ্ছে অ্যাসিডোসিস, এবং যখন পিএইচ বেশি হচ্ছে তখন হচ্ছে অ্যালকালোসিস। তো ফার্স্ট এই স্টেপটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, এটা মাথায় রাখতে হবে যে পিএইচ দিয়েই আমরা সেটা অ্যাসিডোসিস হচ্ছে নাকি অ্যালকালোসিস হচ্ছে সেটা ডিপেন্ড করছে পিএইচের ওপর, সেটা দেখতে হবে। তাই নর্মাল ভ্যালুটা আমাদের এখানে কাজে লাগছে। তো সেকেন্ডে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে বলেছে যে সমস্যা রেসপিরেটরি নাকি মেটাবলিক তা খুঁজুন। দেখো আমি প্রথমেই বলেছি যে পিএইচ দিয়ে আমরা জানতে পারবো যে রোগীর অ্যাসিডোসিস হচ্ছে নাকি অ্যালকালোসিস হচ্ছে, কিন্তু তার সাথে আরও দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে রেসপিরেটরি আর একটা হচ্ছে মেটাবলিক। তো এই দুটো জিনিস মানে কোন কারণের জন্য হচ্ছে, অ্যাসিডিক যে অ্যালকালোসিস হচ্ছে সেটা রেসপিরেটরি কারণে হচ্ছে নাকি মেটাবলিক কারণে হচ্ছে সেটা জানতে হবে। তো সেটার জন্য কীভাবে, এই যে 1 নম্বরে বলেছে এই ক্ষেত্রে যখন PaCO2-র সাথে সম্পর্ক থাকবে পিএইচের তখন সেটা রেসপিরেটরি যুক্ত হবে, মানে PaCO2 এটা রেসপিরেটরির সাথে কানেক্টেড বা লাংসের সাথে কানেক্টেড, সেটা প্রথমেই তোমাদেরকে দেখালাম। আর মেটাবলিক যেটা এটা কিডনির সাথে সম্পর্কযুক্ত, যেটা SCO3। তো 1 নম্বর কী বলেছে, যদি পিএইচ কমে যায় এবং PaCO2 অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ে তখন তাকে বলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। দেখো পিএইচ কমলে মানে অ্যাসিডোসিস সেটা তো হলোই, এবং PaCO2 যখন এর সাথে কানেক্টেড থাকছে তখন সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। আবার 2 নম্বরে পিএইচ যখন বাড়ে PaCO2 কমে যায় সেই ক্ষেত্রে হয় রেসপিরেটরি অ্যালকালোসিস হবে, কারণ পিএইচ বেড়ে যাচ্ছে আর PaCO2 কানেক্টেড থাকছে, তাই সেটা রেসপিরেটরি হচ্ছে। পরেরটা দেখো 3 নম্বরে বলছে পিএইচ যখন কমে SiO3ও কমে যায় তখন তাকে বলে মেটাবলিক অ্যাসিডোসিস। পিএইচ কমছে মানে অ্যাসিডোসিস, SiO3 কানেক্টেড থাকছে তাই সেই ক্ষেত্রে হচ্ছে মেটাবলিক। মানে আপাতত এটুকুই বুঝবো, আবার ডিটেলস আমি বলছি। 4 নম্বরে পিএইচ বেড়ে যায়, SiO3 বেড়ে যায় তখন তাকে বলে মেটাবলিক অ্যালকালোসিস। মানে পিএইচ বাড়ছে মানে সেটা অ্যালকালোসিস হচ্ছে, আর SiO3 কানেক্টেড থাকছে মানে সেটা মেটাবলিক হচ্ছে। এবার আমাদেরকে আরেকটু ডিটেলসে এবং ডিপলি জানতে হবে যে এই পিএইচের সাথে SiO3 সম্পর্ক কী এবং পিএইচের সাথে PaCO2 সম্পর্ক কী। তো সেটা জানার জন্য আমি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তো এদের সম্পর্কটা বোঝার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা কি খুব সহজ একটা সূত্র, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দাঁড়াও, এই রোম সূত্রটা মনে রাখতে হবে, ROME। এই আর মানে রেসপিরেটরি, ও মানে অপোজিট, তাহলে পিএইচের সাথে PaCO2 সম্পর্ক সেটা মনে রাখতে হবে RO, আর SiO3-র সাথে পিএইচের সম্পর্ক ME মানে রোম। এই টোটাল মনে রাখতে হবে। রেসপিরেটরি অপোজিট, মেটাবলিক ইকুয়াল, মানে কি পিএইচের সাথে PaCO2 সম্পর্ক যেটা মানে রেসপিরেটরি যে সম্পর্কটা সেটা হচ্ছে অপোজিট। মানে কি এই যে যখন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, যখন অপোজিট সম্পর্ক মানে কি যখন পিএইচ কমছে PaCO2 কী হচ্ছে বেড়ে যাচ্ছে, এই অপোজিট সম্পর্ক এটা সবসময় মাথায় রাখতে হবে যে PaCO2-র সাথে পিএইচের যে সম্পর্ক সেটা হচ্ছে বিপরীত সম্পর্ক। যখন পিএইচ কমে PaCO2 বাড়ে, আবার যখন পিএইচ বাড়ে তখন PaCO2 মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড সেটা আবার কমে যায়, এটা মাথায় রাখতে হবে। আর অ্যাসিডোসিস অ্যালকালোসিস কখন হচ্ছে সেটা তো তোমরা জানোই। আর PaCO2
তার সাথে কানেক্ট মানে তার কারণ হিসেবে থাকলে সেটা রেসপিরেটরি হচ্ছে। যখন পিএইচ কমবে তখন অ্যাসিডোসিস, পিএইচ বাড়লে অ্যালকালোসিস, আর এটার কারণ হিসেবে PCO2 মানে PaCO2 যদি থাকে তাহলে সেটা রেসপিরেটরি। এটা হয়ে গেল। আর এদিকে একটা বলি যে মেটাবলিক মানে HCO3 সাথে পিএইচের সম্পর্ক ME, যেটা হচ্ছে মেটাবলিক ইকুয়াল, মানে এটা ইকুয়াল সম্পর্ক থাকবে। এখানে যেমন উল্টো সম্পর্ক ছিল, এখানে একটা সমান সম্পর্ক থাকবে, মানে পিএইচ যদি কমে তাহলে সেক্ষেত্রে HCO3 কমবে, আবার যখন বাড়ে তো এটাও বাড়বে। মানে যখন কমছে পিএইচ কমছে মানে HCO3 কমছে, পিএইচ বাড়ছে HCO3 বাড়ছে, মানে এটার ইকুয়াল সম্পর্ক। এটা মাথায় রাখতে মানে রোম সম্পর্কটা মনে রাখতে হবে। এটা মাথায় থাকলে তোমাদের এই এবিজি অ্যানালাইসিস করার সময় মানে 50% তোমার মাথায় চলে আসবে, আয়ত্তে চলে আসবে, যে রোম রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল, এই সম্পর্কটা মাথায় রাখতে হবে। তো এই দুটো একটু ভালো করে পারলে স্ক্রিনশট করে নাও, যে পিএইচ যখন কমছে PCO2 বাড়ছে, সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর রেসপিরেটরি অ্যালকালোসিস কখন হচ্ছে? যখন পিএইচ বাড়ছে কিন্তু PCO2 কমছে। আর এদিকে যে মেটাবলিক অ্যাসিডোসিস কখন হচ্ছে? পিএইচ কমছে, HCO3 কমছে। আর মেটাবলিক অ্যালকালোসিস কখন হচ্ছে? যখন পিএইচ বাড়ছে, HCO3 বাড়ছে, দুটোই বাড়ছে, তখন সেটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। তো এই যে পুরো জিনিসটা এই রোম সূত্রটার উপর ডিপেন্ড করছে, রেসপিরেটরি অপোজিট মেটাবলিক ইকুয়াল। তো এটারই এই এক্সাম্পল হিসেবে আমি এখানে লিখেছি, যে যখন এটা লেখা আকারে আছে, যে যখন পিএইচ কমে যায়, PaCO2 বাড়ে, তখন তাকে রেসপিরেটরি অ্যাসিডোসিস বলে। আর রেসপিরেটরি অ্যালকালোসিস কখন, তারপরে এখানে যে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস কখন, এই বিষয়টা পুরোটা এখানে লেখা আকারে আছে, আর এটা ছবি আকারে আছে। এটা দেখলে তোমাদের বেশি ভালো মনে থাকবে এই রোমটাকে, তো এটা মাথায় রাখবে। আচ্ছা, আমরা হচ্ছে সেকেন্ড স্টেপ, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো তোমরা দেখতে পারো। তোমাদের এক্সাম্পলগুলো ভালো করে দেখাই। এই দেখো এক্সাম্পল 1, এগুলো যত প্র্যাকটিস করবে তত বেশি ভালো তোমরা বুঝতে পারবে। তো এখানে পিএইচ কত আছে? 7.25, PaCO2 আছে 52, HCO3 আছে 22। তো এটা মানে কিসের এক্সাম্পল? যে রেসপিরেটরি অ্যাসিডোসিস না রেসপিরেটরি অ্যালকালোসিস, বা তোমার কী হলো মেটাবলিক অ্যাসিডোসিস না মেটাবলিক অ্যালকালোসিস। তো তোমাদের একটা করে জিনিস বুঝতে হবে। প্রথমে আগে বুঝতে হবে যে অ্যাসিডোসিস না অ্যালকালোসিস। দেখো এখানে পিএইচ 7.25, তো বেড়েছে না কমেছে? মানে পিএইচ কিন্তু এখানে কমেছে, মানে সেটা কি অ্যাসিডোসিস। কারণ হিসেবে দেখো এখানে PaCO2 বেড়েছে, তাহলে আমরা কি বললাম? যে পিএইচের সাথে PaCO2 সম্পর্ক বিপরীতধর্মী, মানে পিএইচ কমেছে আবার PaCO2 কিন্তু এখানে বেড়েছে, আর HCO3 নর্মাল আছে, ওর কোনো চেঞ্জেস হয়নি। তাহলে এখানে কারণ হিসেবে কিন্তু PaCO2 অর্থাৎ রেসপিরেটরি। তাহলে এখানে কী কেস আসলো না? রেসপিরেটরি রেসপিরেটরি অ্যাসিডোসিস হলো, কারণ পিএইচ কমেছে, অ্যাসিডোসিস। আর PaCO2 যেহেতু কারণ, তাহলে কি রেসপিরেটরি। আচ্ছা, 2 নম্বরে দেখো, 2 নম্বরে কী আছে এক্সাম্পল? পিএইচ আছে 7.55, PaCO2 আছে 30, আর HCO3 আছে 22। তার এখানে পিএইচ কী হচ্ছে? বেড়েছে। নর্মাল কত জানি? 7.35 থেকে 7.45, তাহলে পিএইচ এখানে বেড়েছে, মানে কি অ্যালকালোসিস। কারণ হিসেবে কী আছে? HCO3 তো নর্মালি আছে, ওটা চেঞ্জ হয়নি। চেঞ্জ কোনটা হয়েছে? না PaCO2, এটা কমেছে। নর্মাল কত? 35 থেকে 45, তাহলে এখানে কমেছে। আবার আমরা জানি যে এই পিএইচের সাথে PaCO2 সম্পর্ক হচ্ছে বিপরীতধর্মী, তাহলে এটা বেড়েছে, এটা কমেছে, মানে সেটা কি? কমেছে মানে সেটা অ্যালকালোসিস। আর PaCO2 যেহেতু যুক্ত আছে এর সাথে, তাই কি রেসপিরেটরি। তাহলে হলো রেসপিরেটরি অ্যালকালোসিস। আচ্ছা, পরের দুটো এক্সাম্পলও দেখিয়ে দিচ্ছি। 3 নম্বর, পিএইচ 7.25, PaCO2 আছে 40, HCO3 আছে 20। তাহলে এটা কি হবে? এখানে দেখো পিএইচ কমেছে, PaCO2 নর্মাল লেভেল জানি 35 থেকে 45, মানে তার মাঝখানে আছে, মানে এটা নর্মাল আছে। HCO3 কী হচ্ছে? কমেছে। আমরা কি জানি? HCO3-র সাথে মানে পিএইচের যে সম্পর্ক সেটা হচ্ছে সমান, সেটা উভয় দিকে, এটাও কমেছে, এটাও কমেছে, মানে কি
কমেছে মানে অ্যাসিডোসিস, আর ACO3 কারণে হচ্ছে, তার মানে সেটা হচ্ছে মেটাবলিক। তাহলে এটা কি হলো? মেটাবলিক অ্যাসিডোসিস। আচ্ছা 4 নম্বর, pH 7.50 আছে, PaCO2 আছে 35, এটা তো নর্মালি আছে, SO3 আছে, এটা বেড়েছে মানে এটাও বেড়েছে, pHও বেড়েছে মানে কি হলো? তাহলে সেটা মেটাবলিক। এটা কি অ্যাসিডোসিস না অ্যালকালোসিস? বেড়েছে মানে কি? অ্যালকালোসিস। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে বাড়লে কি হচ্ছে, কমলে কি হচ্ছে। আর এখানে রোম সূত্রটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, কারণ রেসপিরেটরির অপোজিট উল্টো সম্পর্ক হচ্ছে, আর মেটাবলিকের সাথে উভয় দিকে যাচ্ছে, মানে একই সমান সম্পর্ক হচ্ছে। তো সেটা, আর এখানে আমি তোমাদের কিছু এক্সাম্পল হিসেবে এখানে কিছু রেখেছি যে রেসপিরেটরি অ্যাসিডোসিস যে হয়, বা রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস কোন কোন ডিজিজে বা কোন কোন প্রবলেমের জন্য হয়। তো এটা ডিটেলসে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। আজকে শুধু দেখিয়ে দিচ্ছি যে কোন কোন ডিজিজ বা কোন কোন প্রবলেমের জন্য কোন কন্ডিশন হয়। যেমন দেখো, রেসপিরেটরি অ্যাসিডোসিস কোন কোন সিচুয়েশনে হয়? সিওপিডিতে হয়, অ্যাজমাতে হয়, হাইপোভেন্টিলেশনে হয়। অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় যে একটা সিওপিডি পেশেন্ট আছে, বা অ্যাজমার পেশেন্ট আছে, বা হাইপোভেন্টিলেশনে আছে একটা পেশেন্ট, তাহলে তার ক্ষেত্রে কি কন্ডিশন হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে, না রেসপিরেটরি অ্যালকালোসিস হবে, না কী হবে? এরকম করে কোশ্চেনে দেওয়া থাকে। তো এক্সাম্পলগুলো আপাতত মনে রাখো। আমি এর কী কারণে কী করে হচ্ছে সেটা আমি ডিটেলসে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। রেসপিরেটরি অ্যালকালোসিস কোন কোন সিচুয়েশনে হয়? না হাইপার ভেন্টিলেশন, প্যানিক অ্যাটাক, সেই সমস্ত ক্ষেত্রে। মেটাবলিক অ্যাসিডোসিস কোন কোন সিচুয়েশনে হয়? না ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে, ডায়রিয়া যদি এক্সেসিভ ডায়রিয়া হয়, কিডনি ফেল হয়ে যায়, কিডনি ফেলিওরের সেই সমস্ত ক্ষেত্রে। আর মেটাবলিক অ্যালকালোসিস কোন কোন সিচুয়েশনে হয়? না এক্সেসিভ ইউজ অফ অ্যান্টাসিড, এক্সেসিভ ভমিটিং, ডিহাইড্রেশন, এই সমস্ত ক্ষেত্রে এই মেটাবলিক অ্যালকালোসিস হয়। মানে আপাতত তোমরা এই এক্সাম্পলগুলো শুধু মনে রাখো। আমি পরবর্তী ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো যে কীভাবে সিওপিডির জন্য রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে, বা হাইপার ভেন্টিলেশনের জন্য রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, কীভাবে তার প্রসেসিং মেকানিজম সব কিছু আমি আলোচনা করব। আচ্ছা চলো এবার নেক্সট পার্টে যাই। দেখো, নর্মালি যদি কোশ্চেন আসে তাহলে এই পর্যন্ত যতটুক তোমরা জানতে পারলে, এই রোম সূত্র অ্যাপ্লাই করে মোটামুটি নর্মাল কোশ্চেনগুলো কিন্তু আনসার করা ইজি। এছাড়াও স্টেপ নাম্বার 3তে আমি আলোচনা করব যে কিছু কিছু ব্যতিক্রমী বা কিছু কিছু একটু হার্ড টাইপের করে অনেক সময় পরীক্ষায় চলে আসে, তো সেই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে। দেখো, প্রথম দুটো বুঝলাম, প্রথমে পিএইচ দেখব, তারপরে কারণ যেটা অ্যাসিডোসিস না অ্যালকালোসিস হচ্ছে, দ্বিতীয় হয়ে গেল। থার্ড নম্বরে যেটা আমাদেরকে জানতে হবে তা সেটা হচ্ছে কম্পেনসেশন। যে কম্পেনসেশন বলেও কিন্তু আরেকটা স্টেপ আমাদেরকে এখানে পড়তে হবে। অনেক সময় কি হয় যে শরীরের একটা ধর্ম আছে যে হয়তো একটা সিস্টেম কাজ করছে না, কিন্তু মানে একটা অর্গানের ফাংশনের প্রবলেম হচ্ছে, আরেকটি অর্গান এসে তাকে হেল্প করছে যে না, মানে পিএইচকে ঠিক করার জন্য, যখন পিএইচটাকে নর্মাল লেভেলে রাখার জন্য যখন একটা আরেকটাকে হেল্প করছে, মানে লাংস কিডনিকে হেল্প করছে বা কিডনি লাংসকে হেল্প করছে এই পিএইচের ভারসাম্যটাকে মেনটেন করার জন্য, সেই কন্ডিশনে এই কম্পেনসেশন বলা হয় সেই কন্ডিশনটাকে। তো সেই কন্ডিশনে 3টি কন্ডিশন কিন্তু তৈরি হতে পারে। কি কি? এই যে বলছি আমি, 3টি কন্ডিশন হতে পারে। তো এই যে দেখো, প্রথমত আছে আনকম্পেনসেটেড, এই একটা কন্ডিশন হতে পারে। 2 নম্বরে হতে পারে পার্শিয়ালি কম্পেনসেটেড, আর 3 নম্বর হতে পারে ফুললি কম্পেনসেটেড। এই টোটাল 3টে, এই 3টে খুব ভালোভাবে বুঝতে হবে। যে দেখো, আনকম্পেনসেটেড কখন হচ্ছে না, পিএইচ অস্বাভাবিক, মানে পিএইচ তার নর্মাল লেভেলে থাকবে না, কিন্তু অন্য উপাদানটি যেটি দায়ী নয় একদম স্বাভাবিক আছে। একটা এক্সাম্পল দিয়ে আমরা এই বিষয়টা বুঝবো। মানে যেখানে কি পিএইচ কিন্তু নর্মাল থাকবেই না, সেটা আনকম্পেনসেটেড। মানে পিএইচ নর্মাল থাকবে না, তার সাথে আদার যে উপাদান, মানে ACO3 এবং PaCO2, এই দুটোই তো কারণ। এবার যেটি কারণ বা যেটি দায়ী নয় সেটি আবার তার নর্মাল লেভেলে থাকবে। যেমন এক্সাম্পল দেখে আমরা বোঝার চেষ্টা করি। এক্সাম্পল হচ্ছে যেমন পিএইচ, একটা এক্সাম্পল আছে যে পিএইচ হচ্ছে 7.55, মানে কি পিএইচ কিন্তু বেশি আছে, মানে পিএইচ তার নর্মাল লেভেলে নেই, তাহলে পিএইচ বেশি আছে। PaCO2 কত আছে? 25, মানে কমেছে না কি বেড়েছে? কমেছে কিন্তু এখানে।
আর SCO3 কত আছে 22। দেখো SCO3 তার নর্মাল লেভেলে আছে, মানে এখানে পিএইচ বেড়েছে, PaCO2 কমেছে, আর SCO3 তার নর্মাল লেভেলে আছে। তো এই কন্ডিশনটা কি বলছে? আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস। আনকম্পেনসেটেড কেন? কারণ এখানে পিএইচটা কিন্তু নর্মাল লেভেলে নেই, বেড়ে গেছে। কার কারণে হয়েছে? PaCO2-র কারণে হচ্ছে, কারণ PaCO2 এখানে কম আছে। আর SCO3 কিন্তু কারণ নয়, সেটি তার নর্মাল লেভেল বজায় রেখেছে। এই যে এখানে সেটাই বলেছে যে অন্য উপাদানটি যেটি দায়ী নয় একদম নর্মাল লেভেলে থাকবে, ঠিক সেরকমই এখানে কিন্তু একটা নর্মাল লেভেলে আছে। বাকি পিএইচ এবং PaCO2 তাদের জায়গার পরিবর্তন হয়েছে। তো এটা গেল। যে 2 নম্বরে দেখো পার্শিয়ালি কম্পেনসেটেড। পার্শিয়ালি কম্পেনসেটেড মানে এই ক্ষেত্রে কোন কন্ডিশনটা হবে না, বলছে পিএইচ অস্বাভাবিক, মানে পিএইচ তার নর্মাল লেভেলে থাকবে না, আর অন্য উপাদানটি পিএইচকে স্বাভাবিক করার জন্য নিজের মান পরিবর্তন করেছে। মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, পার্শিয়ালি কম্পেনসেটেডে পিএইচ তো অস্বাভাবিক থাকছে, সেই মানে অ্যাবনর্মাল পিএইচকে তার নর্মাল লেভেলে আনার জন্য যে বাকি PaCO2 এবং SCO3 দুটোকে মানে দুজনকে হেল্প করার চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করার পরে নিজের মান পরিবর্তন করে ফেলেছে। কোনোটিই তার নর্মাল লেভেলে থাকবে না এই ক্ষেত্রে। এক্সাম্পল, পিএইচ 7.31, PaCO2 52, SCO3 48। দেখো এখানে পিএইচ কমেছে, PaCO2 বেড়েছে, আবার SCO3 এও কি হয়েছে, বেড়ে গেছে। মানে এই কিন্তু চেষ্টা করেছে, এই যে SCO3 মানে কিডনি লাংসকে হেল্প করার চেষ্টা করেছে যে পিএইচকে কীভাবে নর্মাল লেভেলে আনা যায়, কিন্তু মানে কমপ্লিটলি করতে পারেনি, পার্শিয়ালি করেছে। তাই সেই ক্ষেত্রে কি এটা পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। এই বিষয়টা বুঝতে হবে। যখন এটার সাথে পিএইচের সাথে PaCO2 সম্পর্ক বিপরীতধর্মী আছে, এখানে SCO3 বেড়েছে, মানে এটার সাথে এই SCO3 কারণে কিন্তু পিএইচের মান পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে PaCO2-র জন্য, তাই সেটা রেসপিরেটরি কারণ। আর যেহেতু পার্শিয়ালি সেটা কম্পেনসেট করে ট্রাই করেছে, তাই সেটা হলো পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। বোঝা গেল? তো এখানে 3 নম্বরটা দেখো, 3 নম্বরে কী আছে, ফুললি কম্পেনসেটেড। এখানে কি হবে না, পিএইচ একদম স্বাভাবিক মাত্রায়, মানে 7.35 থেকে 7.45-এর মাঝখানে থাকবে, মানে নর্মাল লেভেলে থাকবে, কিন্তু PaCO2 এবং SCO3 উভয়ই অস্বাভাবিক থাকবে। এক্সাম্পল দিয়ে বুঝি। দেখো পার্শিয়ালি কম্পেনসেটের সাথে গুলিয়ে ফেললে হবে না। পার্শিয়ালি কম্পেনসেটেড যেটা, ওখানে কী হচ্ছে, কোনোটি তাদের স্বাভাবিক মাত্রায় থাকছে না, না পিএইচ থাকছে, না PaCO2, না SCO3, কোনোটি স্বাভাবিক মাত্রায় থাকবে না। কিন্তু এখানে ফুললি কম্পেনসেটেড মানে কম্পেনসেট করতে পেরেছে, মানে তাদের যে চেষ্টা, মানে কিডনি এবং লাংসের যে চেষ্টা পিএইচের মাত্রাটাকে নর্মাল লেভেলে রাখার, সেটা কিন্তু তারা পেরেছে। এই দেখো এখানে পিএইচ 7.38 আর PaCO2 59 বেড়েছে, আর SCO3 35। মানে এই দুটো নর্মাল লেভেলে নেই, কিন্তু পিএইচ তো নর্মাল লেভেলে আছে, তাই সেটা ফুললি কম্পেনসেটেড। এবার কারণ হিসেবে কি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। কেন? দেখো এটা তোমার কী বলে, এখানে রেসপিরেটরি কারণের জন্য হয়েছে। PaCO2 মানে PaCO2 কত আছে 59, মানে নর্মাল থেকে অনেক বেড়েছে, আর এখানে 7.38 আছে, মানে নর্মাল লেভেল আমরা জানি 7.35 থেকে 7.45, মানে জাস্ট এখানে 7.35 থেকে সামান্য বেড়েছে, এমন না যে এটা ঊর্ধ্বমুখীর দিকে গেছে। যদি ঊর্ধ্বমুখীর দিকে যেত তাহলে এখানে SCO3-র সাথে সম্পর্কযুক্ত হতো, কিন্তু যেহেতু এটার সাথে সম্পর্ক নেই, এর সম্পর্ক আছে PaCO2-র সাথে, কারণ এটা বেড়েছে মানে খুব একটা বাড়েনি, কমের দিকেই আছে, কিন্তু PaCO2 বেড়েছে, মানে কি তাদের যে সম্পর্ক একটা আরেকটার উল্টো দিকে সেটা হয়েছে, তাই সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে টোটাল যে 3টে কন্ডিশন হতে পারে, একটা আনকম্পেনসেটেড, একটা পার্শিয়ালি কম্পেনসেটেড, আর একটা ফুললি কম্পেনসেটেড। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে আসতে পারে। তো এরপরে আমি তোমাদেরকে আরও কিছু প্র্যাকটিস দেবো, সেই প্র্যাকটিসগুলো তোমরা করবে। তো সেখান থেকেই যদি কোনো কোয়ারিজ হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে, বা পার্সোনালিও জানাতে পারো, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারাও জানাতে পারো, গ্রুপে কিংবা পার্সোনালি। তো এটা গেল। একটা এবিজি অ্যানালাইসিস করার আগে যে স্যাম্পলটা নিতে হয় সেটা কিভাবে নিতে হয়, তার আগে একটা টেস্ট
করতে হয় সেই টেস্টটাকে কি বলে, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবিজি টেস্ট করার আগে কিছু জরুরি সতর্কতা। প্রথমে হচ্ছে অ্যালেন টেস্ট। তোমরা হয়তো কিছু প্রশ্নে বা কোশ্চেন সেটে তোমরা দেখেছো, এই কোশ্চেনটা কিন্তু অনেকবারই আছে যে অ্যালেন টেস্ট কি। তো অ্যালেন টেস্টে কি, এটি হলো যখন এবিজি টেস্টের জন্য তো আর্টারি থেকে স্যাম্পেল নিতে হয়, ব্লাড স্যাম্পেল নিতে হয়। তো সেই স্যাম্পেল নেওয়ার আগে এই টেস্টে করা হয়। কিভাবে করা হয় না, এই যে এখানে তোমাদেরকে দেখাচ্ছি ছবিতে, এখানে দেখো, এখানে এই যে দুটো আর্টারি, একটা রেডিয়াল আর্টারি আর একটা আলনার আর্টারি, আমাদের এই দুটো পার্টে দুটো আঙুল দিয়ে একসাথে চেপে ধরে রাখতে লাগে। মানে এখানে তাদের যে প্যাটেন্সি, যে রেডিয়াল আলনার আর্টারির যে প্যাটেন্সি সেটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্যই এই টেস্টটি মূলত করা হয়। এই যে এখানে ফুল ফর্ম দেওয়া আছে ALLEN। প্রথমে বলছে অ্যাপ্লাই ফার্ম প্রেশার। প্রথমে প্রেশার দিতে হবে রেডিয়াল এবং আলনার আর্টারি দুটোর মধ্যেই প্রেশার দিতে হবে, যাতে ব্লাড সাপ্লাই একটু টেম্পোরারিলি স্টপ হয়ে যায় টু দ্য হ্যান্ড। তারপর লেট পেশেন্ট ওপেন অ্যান্ড ক্লোজ হ্যান্ড সেভারাল টাইমস। মানে পেশেন্টকে তখন বলতে হবে যে হাতটা যেন একটু ক্লোজ করে অ্যান্ড ওপেন করে ক্লোজ করে, এরকম কিছুক্ষণ তাকে সেভারাল টাইম করতে হবে। তারপরে লুজেন প্রেশার অন আলনার আর্টারি অনলি। মানে যে আলনার, মানে দুটো পার্ট, একটা হচ্ছে রেডিয়াল আর একটা হচ্ছে আলনার, তখন কি আলনার সাইডের যে প্রেশারটা সেটা একটু রিলিজ করে দিতে হবে। তারপরে কি হয়েছে, ইভ্যালুয়েট দ্য রিটার্ন অফ ব্লাড ফ্লো ফ্রম আলনার আর্টারি টু দ্য হ্যান্ড। মানে কি দেখে বুঝবো যে মানে দুটো প্রথমে চিপে ধরেছি, মানে আর তাহলে এই যে হ্যান্ড বা ফিঙ্গারের দিকে এখানে ব্লাড সাপ্লাই তখন বন্ধ থাকবে। তারপরে যখন আলনার আর্টারিটাকে ছেড়ে দিয়ে দেখতে হবে যে এখানে ফিঙ্গারের যে কালার, সেই কালারটা চেঞ্জ হচ্ছে কি না, মানে ব্লাড সাপ্লাই ঠিক আছে কিনা, মানে আলনার আর্টারির যে প্যাটেন্সি সেই প্যাটেন্সি ঠিকঠাক আছে কিনা, এটা দেখার জন্যই মূলত করা হয়। আর নর্মাল রেসপন্স, মানে হ্যান্ড রিটার্নস টু নর্মাল কালার অ্যাপিয়ার্স ফার্স্ট উইদিন 5 সেকেন্ড, 3 to 5 সেকেন্ডের মধ্যে নর্মাল কালারে চলে আসবে, এটা দেখতে হয়। তাহলেই তখন আমরা বুঝবো যে না, আলনার আর্টারির যে প্যাটেন্সি সেটা নর্মাল আছে। তো তারপরেই আমরা সে ব্লাড স্যাম্পলটা রেডিয়াল আর্টারি থেকে আমরা ড্র করতে পারবো। তো এই ছিল আজকের এই এবিজি অ্যানালাইসিসের সমস্ত বিষয়। তো এই পুরো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বেশি বেশি করে কমেন্ট করো যে নেক্সট কী বিষয়ে, কোন টপিকের উপর তোমাদের ভিডিও লাগবে সেটা বলো। তো ঠিক আছে, এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।